ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ উপকূল, জলকাদায় বসবাস লাখো মানুষের। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর। তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত উপকূলের ১৯টি সহ ২২ উপজেলায় নির্বাচন স্থগিত। এবং IMF শর্তের ঘোরাটোপে আগামী বাজেট আমজনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম সবাইকে। মোহনা সংবাদ সারা দেশে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড উপকূলীয় এলাকা। টানা ২৪ ঘন্টার ধ্বংসযজ্ঞে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে বরগুনার হাজারো পরিবার। বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধ, ভেসে গেছে মাছের ঘের। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এখনও বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছে অনেক পরিবার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখ মানুষ। বসতভিটা হারিয়েছেন ১৬,৪০৮টি পরিবার। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদী তীরের ৩ শতাধিক গ্রাম। এখনও পানিবন্দী অন্তত ২ লাখ মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় চাল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। দর্শক, ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, ঘূর্ণিঝড়ের পর পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন? ঘূর্ণিঝড় রিমেল চলে গেল, তার ক্ষত কিন্তু এখানে এখনো রেখে গেছে। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলার বিশেষ করে রাঙাবালি, গলাচিপা, দশমিনা উপজেলার উপর দিয়ে খেপুপাড়া উপর দিয়ে কিন্তু তাণ্ডব চালিয়ে গেছেন। বিভিন্ন জায়গার কিন্তু রাস্তার পাশের গাছ পড়ে কিন্তু রাস্তার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেই সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাঘাত ঘটেছে। এছাড়াও মাছের ঘের, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের সেই উপকূলীয় এলাকার যে মাছের ঘেরগুলো আছে, সেই ঘেরগুলো কিন্তু ভেড়িবাঁধ ভেঙে কিন্তু তলিয়ে গেছে। এছাড়াও ফসলের যে ক্ষেত, বিশেষ করে রবি শস্য এবং মরিচ ও মুগ ডাল, এই ক্ষেতগুলো কিন্তু পানির তলে কিন্তু এখনো কিন্তু নিমজ্জিত রয়েছে। এছাড়াও এখানে যে বোরো ধানের যে ক্ষেতগুলো কিন্তু এখনো পানির ভিতরে নিমজ্জিত রয়েছে। সেই চরাঞ্চলে কিন্তু সেখানে কিন্তু এখনো কিন্তু পানির যে সেই পানির কিন্তু এইগুলো কিন্তু সেখানে কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে। মানুষের ভিতরে কিন্তু যারা এখানে বসবাস করে তাদের ভিতরে কিন্তু এখনো কিন্তু তাদের ভিতরে একটা হতাশা প্রকাশ বিরাজ করছে যে আসলে এই যে ঘূর্ণিঝড় যে একবার একটা আসে, আসার পরে যে ঘূর্ণিঝড়ের কারণে তাদের যে সাজানো গোছানো যে সেই সংসারটা কিন্তু তাদের কিন্তু লন্ডভন্ড করে দিচ্ছে। যার ফলে কিন্তু তাদের সেখানে যে তাদের যে পরিবারগুলো কিন্তু তারা কিন্তু অসহায়ের ভিতরে কিন্তু দিন কাটাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই পর্যন্ত কিন্তু তাদের ভিতরে যে কত ক্ষতি হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে তারা বলতে পারতেছে না। তবে তিনি আমাদেরকে জানিয়েছে যে জেলার সমস্ত জায়গা থেকে তারা তথ্য নিয়ে আমাদেরকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাবেন যে আসলে জেলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা এখানে মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলেছি, কৃষি অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পটুয়াখালী জেলায় কিন্তু ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালী জেলা থেকে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ। খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিমালের ধ্বংসযজ্ঞ জানাতে এবার বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ঘূর্ণিঝড়ের পরের চিত্রটা কি এখন আমাদের জানাবেন? মাহমুদ, ঘূর্ণিঝড় রিমেলের ২৪ ঘন্টার আক্রমণাত্মক আঘাতে ছন্ন বিছন্ন হয়ে গেছে বরগুনা সহ পুরো উপকূল। এই বরগুনাতে কিন্তু প্রায় ৫ লক্ষ মানুষ কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে। আপনাকে যদি বলে রাখি, আমি কিন্তু গতকালকেও জানিয়েছি যে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে বসতঘরের। ১৬,০০০-এর উপরে কিন্তু ক্ষতি হয়েছে এখানে বসতঘরের। এছাড়াও কিন্তু যে কৃষির যে ক্ষতি হয়েছে,
প্রায় 6,000 হেক্টর জমির কিন্তু কৃষির ক্ষতি হয়েছে। এছাড়া যে বড় ধরনের একটি ক্ষতি হয়েছে এই উপকূলে বরগুনাতে, সেখানে হচ্ছে বিদ্যুতের ক্ষতি। আসলে কবে নাগাদ যে উপকূলবাসী যে বিদ্যুৎ পাবে তা কিন্তু বলা যাচ্ছে না। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি, আসলে যে তারা যেটি জানিয়েছেন যে এই বিদ্যুতের কাজ করতে কিন্তু তাদের কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে কিন্তু 900টি খুঁটি কিন্তু উপড়ে পড়েছে এবং এছাড়াও কিন্তু 250টি খুঁটি কিন্তু এই বরগুনাতে একেবারেই ভেঙে পড়েছে। এছাড়াও কিন্তু 1200টি স্পটে কিন্তু বৈদ্যুতিক তারের উপরে গাছ পড়েছে এবং আপনাকে যদি বলে রাখি যে আরো 950টি স্পটে কিন্তু বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছে। তো এক কথায় বলতে গেলে কিন্তু যে উপকূল যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু পুষিয়ে ওঠার মতো না। এর আগে সিডর গিয়েছে, আইলা গিয়েছে, তার চাইতেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপকূলবাসী। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে বরগুনা কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু ভেরিবাদ, 20টি পয়েন্টে কিন্তু ভেরিবাদ বিচ্ছিন্ন হয়ে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। আমি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে 2টায় কিন্তু পানি সম্পদ যে প্রতিমন্ত্রী রয়েছেন কর্নেল জাহিদ ফারুক, তার কিন্তু এই বরগুনার পাথরঘাটায় ভেরিবাদ ভিজিট করার কথা রয়েছে। তো এই ছিল বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তের সর্বশেষ। মাহমুদ। সাগর, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বলেন তিনি। মঙ্গলবার দুপুরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে সরকার প্রধানের অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। সভায় 14.5 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন পায়। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে 109টি উপজেলায় নির্বাচনের কথা থাকলেও ভোট হবে 87টিতে। ঘূর্ণিঝড় রিমালে তছনছ উপকূলের 19টি এবং নেত্রকোনা ও চাঁদপুরের 2টি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিচারিক দায়িত্বে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কুমিল্লার বুড়িচং উপজেলায় ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাব, কেমন দেখছেন ভোটের চিত্র আমাদের জানাবে। মাহমুদ, যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে। আমি যদি আমার পেছনের দিকটা আপনাকে একটু দেখাতে চাই, সকাল থেকে কিন্তু এখানে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে এসে আমরা যা দেখতে পেয়েছি, মহিলা ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি, পুরুষের সংখ্যা খুবই কম। আমরা যদি আপনাকে বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক আরেকটু জানাতে চাই, এখানে কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছে 4 জন, উপজেলা চেয়ারম্যান পদে 4 জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 2 জন রয়েছে। আমরা যদি আপনাদেরকে বিপরীতে ভোটারের সংখ্যা বলতে চাই, এবার কিন্তু এখানে ভোটার রয়েছে 2,57,066 জন। সেখানে পুরুষ ভোটার রয়েছে 1,33,356 জন এবং নারী ভোটার রয়েছে 1,23,710 জন। যদি ভোট কেন্দ্রের কথা আপনাকে বলি, তাহলে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 121 জন। আপনাকে যদি আমি আরেকটু বলতে চাই, এখানে কিন্তু যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছে, চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু আপন সহোদর 2 ভাই রয়েছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আপন 2 ভাই। পাশাপাশি রয়েছে একজন অ্যাডভোকেট, রয়েছে একজন ইঞ্জিনিয়ার। এখানে কিন্তু আমরা সার্বিক অবস্থা যদি আরেকটু আপনাকে বলি, সেটি হচ্ছে এখানকার যেই ভোটাররা, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে পুরো অঞ্চল। প্রশাসনিক অবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে। ভোটাররা জানিয়েছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তারা চায়। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেই বিজয়ী হয়ে আসবে তাকেই তারা সাদরে বরণ করে নিবে। এই ছিল কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ পর্যন্ত আমার কাছে। মাহমুদ। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভোটের খবর জানব। সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, ভোট গ্রহণ পরিস্থিতি কেমন চলছে আমাদের জানাবেন।
অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়, বেলা 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে আর কি। যদি সার্বিক চিত্র বলি, যে আমি যে শ্রীনগর উপজেলায় ভোট কেন্দ্রে রয়েছি, এখানে কিন্তু ভোটারের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। প্রায় এই কেন্দ্রে ভোটের সংখ্যা যদি বলি আপনাকে, 5,500 ভোটার রয়েছে। এর মধ্যে কিন্তু সকালে কিন্তু ভোটার উপস্থিতি তেমন নেই বলে চলে। আমি এখানে কথা বলতে চাচ্ছিলাম যে প্রিজাইডিং অফিসার রয়েছেন। আচ্ছা, আপনাদের এখানে ভোটার সংখ্যা কিরকম, মহিলা ভোটার কিরকম? আমার এখানে আমার কেন্দ্রের নাম হলো ষোলগড় অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রের আমি প্রিজাইডিং অফিসার। আমার এখানে টোটাল ভোট সংখ্যা হলো 2824। ভোটার সকালবেলা হইতেই ভোট দিচ্ছে, কিন্তু সংখ্যায় কম। তবে আমরা আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে আমাদের ভোটার উপস্থিতি বাড়বে, এবং এমনি সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক, খুবই ভালো। ধন্যবাদ আপনাকে। যদি মাহমুদ আমি আপনাকে বলি, ভোটার কিন্তু তাদের ভোট প্রয়োগ করবে। সব বিষয়ে বলা যায়, যদি আইন শৃঙ্খলার বাইরে যদি কথা বলি, 179টা কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলার যে নির্বাচনের যে দায়িত্ব রয়েছেন তারা কিন্তু রয়েছেন। অন্যদিকে ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু আমি আপনার কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, আপনার তারপরে পুলিশ সুপার সাথে কথা বলেছিলাম, তারা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে গ্রহণ করছেন। সিরাজদি খানে 39টি আর শ্রীনগর 49টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু গ্রহণ করছে। সেই হিসাবে কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে কিন্তু ষষ্ঠ তৃতীয় ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত কোনো অপ্রীতির ঘটনা ঘটেনি, শান্তশিষ্টভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমনটাই জানাচ্ছেন এখানকার যারা ভোটার রয়েছেন তারা। সুজন, আপনাকে ধন্যবাদ। এবার বাজেট প্রসঙ্গ। শর্ত মানলেই জুনে মিলবে IMF এর ঋণ কিস্তির অর্থচাপ, আর এসব শর্তের সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শর্তের বাজেটের খড়গ টানতে হবে জনগণকেই। আর অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেছেন, শর্তের বাজেট দোষের কিছু না হলেও দেশের নিজস্বতা বলে কিছু থাকবে না। মনিরুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ ছাড় পেতে বড় ধরনের সংস্কার করতে হবে বাংলাদেশকে, যার সরাসরি প্রতিফলন ঘটবে আসন্ন বাজেটে। আর শর্ত প্রতিপালনে রাজস্ব আয় বৃদ্ধি এবং ভর্তুকির পুনর্বিন্যাসের দিকেই নজর সরকারের। সেক্ষেত্রে ছোট হতে পারে এবারের বাজেটের আকার। কর ছাড় হ্রাস, জ্বালানি তেলের দাম সমন্বয়, যৌক্তিক ভর্তুকি নির্ধারণ এবং খেলাপি ঋণ কমাতে ইতোমধ্যেই নানান উদ্যোগ নিয়েছে সরকার। আর এমনটি হলে এর প্রভাব সরাসরি পড়বে জনগণের ঘাড়ে, এমনটি মনে করছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এটার প্রভাবটা নেতিবাচকভাবে কিন্তু আসলে সাধারণ জনগণের উপর বেশি পড়বে বলে আমার ধারণা। আমি দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে। অন্য দিক থেকে যাদের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে পারলে বা কর ফাঁকি নিয়ন্ত্রণ করতে পারলে রাজস্ব আয় বাড়বে উল্লেখযোগ্য হারে, তাদেরকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে রাখা হয়। $4.5 মিলিয়ন জন্য দেশের স্বকীয়তাকে চাপের মধ্যে ফেলাকে অযৌক্তিক হিসেবেই দেখছেন তিনি। মাত্র $4.5 বিলিয়ন ডলারের জন্য নিজেদের স্বাধীনতাকে অনেকটা চাপের মধ্যে রেখে এই শর্তগুলো মানতে হয়েছে। শুধু বাজেটই নয়, বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতিতেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রভাব রয়েছে বলে জানান অর্থনীতিবিদ মাহফুজ কবির। বাংলাদেশ ব্যাংক যে সমস্ত নীতি গ্রহণ করছে সেখানে দেখা যাচ্ছে যে IMF এর একটা সুস্পষ্ট প্রভাব রয়েছে। তারা বলছে যে এবারে বাজেট ছোট হতে হবে, সেইভাবে ছোট হচ্ছে বাজেট, এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। আমাদের যে আর্থিক খাত, তো সেটা সংস্কারের জন্য অনেক রকমের সাজেশন রয়েছে IMF এর দিক থেকে। তো সেটারও প্রতিফলন আমরা বাজেটে দেখতে পাবো। আন্তর্জাতিক চাপে নতুজানুর এই চর্চা বন্ধ না হলে বাজেট প্রণয়নের বিদেশ নির্ভরতা বাড়বেই বলে মনে করেন তিনি। এটা যে খুব খারাপ হচ্ছে বিষয়টা এরকম নয়, মানে যদি আমরা প্রকৃত অর্থে ধরি। কিন্তু একই সঙ্গে একটা দেশের তো নিজস্ব কিছু বিষয় রয়েছে, মানে তার দেশের নিজস্ব কিছু অর্থনৈতিক উন্নয়ন দর্শন থাকে, সরকারের কিছু আসলে অগ্রাধিকার থাকে, এবং এই সার্বিক অর্থে কিন্তু দেশের মানুষের যে কল্যাণ, বাজারের স্বস্তি এবং অর্থনীতির যে গতি সঞ্চার, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। কারণ একবার যদি এই প্রক্রিয়া শুরু হয় তাহলে দেখা যাবে যে প্রতি বছরই কিন্তু আমরা বিদেশিদের কথা মতো বা এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা মতো আমাদের বাজেটটা বাস্তবায়ন করছি। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত 7 কিস্তিতে এই অর্থ দেবে IMF। তবে এই ঋণের অর্থ ছাড়ের বাকি কিস্তি পেতেও মানতে হবে বেশ কিছু সংস্কার শর্ত। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়া অঞ্চলের অধিকাংশ নদী এখন মরা খালে পরিণত। দখল দূষণে একসময়ের খরস্রোতা নদীও এখন হারিয়েছে গতি। এদিকে প্রশাসনের দাবি, অবৈধ দখলের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলছে তারা।
কুষ্টিয়ার কুমারখালী থেকে পার্থ সারথী ঘোষের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া জেলায় পদ্মা, গড়াই, হিংসা সহ ছোট বড় ৮টি নদী রয়েছে। অবৈধ দখল, অপরিকল্পিত ড্রেজিং ও বালি উত্তোলনের কারণে এর সবগুলোই এখন মরা খাল। প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে অস্তিত্বও হারাতে বসেছে নদীগুলো। নদীগুলোর অস্তিত্ব সংকট কাটাতে দ্রুত দখলমুক্ত করার পদক্ষেপ দাবি করেছেন সচেতন নাগরিকরা। দিন দিন যেভাবে বসত বাড়ি গড়ে উঠছে, যেভাবে ময়লা আবর্জনা পড়ে পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে, তাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কখনো বলতে পারবো না যে এটা আমাদের কখনো নদী ছিল। বালি উত্তোলন, জিরাত দিয়ে ড্রেজিং করার মাধ্যমে পানি আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। ছোট ছোট অনেক কলকারখানা রয়েছে, এই কলকারখানাগুলোর কিন্তু বর্জ্য নিষ্কাশনের যে সঠিক ব্যবস্থা সেটা কিন্তু নাই। নদীর পানির দুর্গন্ধ, যত এলাকার মানুষ নোংরা সব এই গড়াই নদীর চরে আইনে ঢালছে। দূষণ রোধে কুমারখালী পৌরসভার পক্ষ থেকে সকল কলকারখানাকে নদীতে বর্জ্য না ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন প্যানেল মেয়র হারুনুর রশিদ। বিভিন্ন যে কলকারখানাগুলো আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, পৌরসভা থেকে চিঠি দিয়েছি যে পরিবেশকে যারা বজায় রাখে, নদীর মধ্যে কোনো ময়লা আবর্জনা, কোনো বিষয় মানে কোনো খারাপ জিনিস নদীর মধ্যে বর্জ্য ফেলা যাবে না। আর নদীগুলোর নাব্যতা ফেরাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চালানোর কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। অবৈধ দুষ্কৃতিকারী কিছু লোকজন এগুলোর অবৈধ স্থাপনা করে, সেক্ষেত্রে আমরা দীর্ঘ পরিকল্পনা হিসেবে ডিপিপিতে আমরা এটা অন্তর্ভুক্ত করছি। ডিপিপি পাশ হলেই আমরা এটার উচ্ছেদ কার্যক্রম শুরু করব। নদীগুলো দখল দূষণ মুক্ত হয়ে পুনরায় খরস্রোতা যৌবন ফিরে পাবে এমন প্রত্যাশা সচেতন নাগরিকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ইচ্ছাশক্তি আর শিক্ষার গুণ থাকলে সফলতা অর্জনে বাধা থাকে না, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত পীরগাছা উপজেলার চৌধুরানী হাটের আরিফুল ইসলাম। শৈশব থেকেই আউটসোর্সিং ও অ্যাপস ডেভেলপমেন্ট করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি। এখন তার বার্ষিক আয় প্রায় ৬০ লাখ টাকা। রংপুর থেকে শফিউল করিম শফিকের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন ঝর্ণা। মেলা থেকে বাবার কিনে দেওয়া খেলনা রেলগাড়ি থেকেই আরিফুলের আবিষ্কার নেশা পেয়ে বসে। অভাব অনটন থাকায় লেখাপড়ার পাশাপাশি করতেন চা ও পান বিক্রির ব্যবসা। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন টেকনিক্যাল কলেজে, আর দোকানে বসে শুরু করেন আউটসোর্সিং এর কাজ। তৈরি করেন বিস্ময়.com নামে একটি ওয়েবসাইট। যে কেউ চাইলে এখন আমাদের বিস্ময় অ্যাপের মাধ্যমে এমবিবিএস ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলতে পারতেছে, তো সেক্ষেত্রে সবাই কিন্তু উপকৃত হচ্ছে। টাকার প্রতি নেশা নেই আরিফুল ইসলামের, চেষ্টা করছেন কিভাবে মানুষের উপকার করা যায়। রোগীদের ভোগান্তি কমাতে তৈরি করেছে সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। বছরে 1,30,00,000 মানুষ সেবা নিতে পারছেন আরিফুলের ওয়েবসাইট থেকে। অনেকে উপকার পাচ্ছে, অনেকের কর্মজীবন আসতেছে। আমরা চাই ওর মতোই আরো 2, 4 জন 10 জন আমাদের এলাকায় গড়ে উঠুক। অনলাইনে একটা সফটওয়্যারের কাজ করছে, এই কাজ করে এই মনে করেন যে এই দোকান করছে, এখানে আমরা 2-3 জন কর্ম করতেছি। তার আন্ডারে প্রায় 10-12 জন ছেলে আজ প্রতিষ্ঠিত। ইদানিং নাকি ওর আন্ডারে অনেক ছেলেগুলো কাজবাজ করে। প্রত্যন্ত গ্রামে থেকে আরিফুল অনলাইনে কাজ করে যেভাবে মানুষকে সেবা দিচ্ছেন তা অনেকের জন্য অনুপ্রেরণার বললেন স্থানীয় জনপ্রতিনিধি। আরো যারা আমাদের বেকার আছে ওর কাছে যা পরামর্শ নিয়ে আরো যাতে ভালো ভালো কাজ, ভালো ভালো উদ্যোক্তা তৈরি হয়, সেটা আমি আশা করি। চাকরির পিছনে না ছুটে মেধা খাটিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারলেই যেমন উপকৃত হবে দেশ, তেমনি দূর হবে বেকারত্ব। শারমিন ঝর্ণা, মোহনা সংবাদ। বরিশালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিনের নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসন সহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কীর্তনখোলা নদী পাড়ের ক্ষতিগ্রস্ত কয়েকশো মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারগুলো ক্ষতিগ্রস্ত নৌ পুলিশকে ধন্যবাদ জানায়। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
সিরাজগঞ্জে 4,81,670 জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার রামপদ রায়। ফরিদপুরে শহর পর্যায়ের প্রকল্পের উত্তম অনুশীলন অর্জিত জ্ঞান অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার 4র্থ তলার হলরুমে এ সভা হয়। এর সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র অমিতাভ বোস। সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত 5টি পৌর প্রাথমিক বিদ্যালয়ের পৌর শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের দ্বিতীয় দিনে শহরের বড়পাড়া এলাকায় পৌর প্রাথমিক বিদ্যালয়ের 107 জন শিক্ষার্থীকে বিনামূল্যে এসব ড্রেস বিতরণ করা হয়। নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও হুমায়ুন কবির। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ও তার ছোট ভাই কামাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফরিদুল ইসলাম ও তার ছোট ভাই কামাল হোসেন। ময়মনসিংহে সাবেক সংসদ সদস্য, ভাষা সৈনিক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মরণোত্তর 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এম শামসুল হকের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলার ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে। রাজবাড়ী গোয়ালন্দে সরকারিভাবে বোরো ধান, চাল ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এর উদ্বোধন করেন। নাটোরের 7টি উপজেলায় আগামী 1 জুন 2,48,595 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন অফিসের হলরুমে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কর্মশালায় এ তথ্য জানানো হয়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল ফেস্টে নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা 2-0 গোলে গুলশান মডেল কলেজকে হারায়। দু দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন। চ্যাম্পিয়ন দল 1 লাখ, রানার আপ 50,000, তৃতীয় স্থান অধিকারী দলকে 30,000 টাকা পুরস্কার দেওয়া হয়। গ্রিন ইউনিভার্সিটি ও ডাইভার্সিটি আয়োজিত ফেস্টে সরকারি বেসরকারি 48টি কলেজ অংশ নেয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ উপকূল, জলকাদায় বসবাস লাখো মানুষের। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর। তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। ঘূর্ণিঝড়ের বিপর্যস্ত উপকূলের 19টি সহ 22 উপজেলায় নির্বাচন স্থগিত। এবং IMF শর্তের ঘেরাটোপে আগামী বাজেট আমজনতার ঘাড়ে খড়গ পড়ার পাশাপাশি নিজস্বতা হারাবে দেশ, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনার সংবাদ। সারা দেশে পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।